আজকে এই শুভ মধ্যাহ্নকালীন সময়ে ইস্কন চাঙ্গওয়াল ইস্কন মন্দিরে আমরা এসেছি রবিবাসরীয় উৎসবে। তো খুব সুন্দর 2 সপ্তাহ এই রবিবাসরীয় অনুষ্ঠান হচ্ছে। আজকে 3য় রবিবার হচ্ছে। তো খুব ভালো, আস্তে আস্তে ভক্ত সংখ্যা বৃদ্ধি হচ্ছে, খুব আনন্দের বিষয়। তো আমরা এই রবিবারে এইরকম আসবো মন্দিরে এবং ভগবানের কথা, ভগবানের কীর্তন, ভগবানের মহাপ্রসাদ পেতে পারবো। তো সবগুলোই লাভ, এখানে কোনো লস নেই। তা আমাদের এইরকম রবিবাসরীয় উৎসবে ভগবদ গীতা থেকে পাঠ হচ্ছে। ভগবদ গীতা থেকে পাঠ হচ্ছে কি না? তো এই ভগবদ গীতা গ্রন্থ এমনই, এই গীতার ভেতরে কয়টা বিষয় আছে? কটা বিষয় আছে? কটা বিষয়? কয় মায়েরা কোথায়? মায়েরা কোথায়? তো ভগবদ গীতায় জ্ঞান, কর্ম, কাল, প্রকৃতি, ভগবান, অনির্বাণ, খুব সুন্দর 5টি বিষয় কথা বলেছে। তা আমরা যদি ভগবদ গীতায় পড়ব, ভগবদ গীতা পড়ব, তাহলে আমরা কি জানতে পারবো? আমাদের একটু জ্ঞান হবে। তাই জ্ঞান হলে, জ্ঞানে যে আমরা ভগবানকে পাবো এরকম নয়, জ্ঞান কর্ম। তাই জ্ঞান আর কর্ম, এই যে ভক্তিবিনোদ ঠাকুর এখানে বর্ণনা করেছেন, জ্ঞান কর্ম ঠক 2 মোরে পোতার আলোয় অবশেষে ফেলে সিন্ধু জলে। জ্ঞান আর কর্ম হচ্ছে, জ্ঞান কর্ম কি? ঠক 2, জ্ঞান কর্ম ঠক। জ্ঞান আর কর্ম এরা 2 জন ঠক। এদের পাল্লায় পড়লে আমরা মনে করছি আমি কি কম জানি না ওর থেকে? কি অনেক আমি জানি। আর কর্মের কথা তো কি, ও কি কর্ম করবো? যে কর্ম করে ও কি ভগবানকে পাবে নাকি? আমি যা কর্ম করছি, ভগবান না পেলেও কি নরকে আমি যাবই, মনে মনে চিন্তা করছে কি। তো কর্ম কেন? এই জগতে কর্মফল আমাদের ভোগ করতে হয়। শুভে শুভে মন্দে মন্দে ফল, এ নিয়ম রোধে নাহিকারও বল। আমরা যেমন কর্ম করব তেমন ফল আমরা লাভ করব। তো সেই জন্য আমাদের কর্ম না করে আমরা থাকতে পারবো না। সেজন্য ভগবান গীতায় বলে দিচ্ছেন 3য় অধ্যায়, কর্মণ্যন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদত্তং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। হে অর্জুন, আমার ভগবানের প্রীতি সাধনের জন্য তুমি কর্ম করো, না হলে ওই কর্মের বন্ধনে কি তোমাকে আবদ্ধ করে ফেলবে। তখন আর এই কর্মের বন্ধন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা তুমি আর পাবে না। তো সেজন্য জ্ঞান, আমরা মনে করছি জ্ঞানের মাধ্যমে মুক্তি পাবো না, তখন ওই জ্ঞান মুক্তি, জ্ঞানে নারে মুক্তি দিতে, জ্ঞান মুক্তি দিতে পারবে না। আর কর্ম, ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে এরকম, খারাপ কর্ম করলে খারাপ ফল। তো এরা 2 জনাই হচ্ছে জ্ঞান আর কর্ম ঠক। কীরকম? একজন লোক হচ্ছে খুব চালাক, জ্ঞানের মাধ্যমে আমরা মনে করছি উদ্ধার পেয়ে যাব না। তো এই জ্ঞান আর কর্ম, এরা 2 জনই হচ্ছে কি ঠকবাজ। ঠকবাজ চেনেন? ঠক, ঠক কাদেরকে বলে? যারা ঠকিয়ে খায় মানুষকে। অনেক মানুষ পুঁজিপাটা কিছু নাই, বুঝতে পারছেন, কোনো পুঁজিপাটা নাই, কিন্তু একদম দিব্যি সংসার চালাচ্ছে। কেন? মানুষকে কি ঠকিয়ে খায়, বোঝা যাচ্ছে? তো এরকম একজন ঠক, তো সেই ঠক কি করছে না, সব জায়গায় এরকম ঠকবাজি করে, ঠক। তো এরকম 3 জন ঠক এক জায়গায় যুক্তি করেছে। ওরা একা একা আবার ঠকানো যায় না মানুষকে, বোঝা গেল? একা একা
ঠকানো যায় না। একটা গ্রুপ যেমন পকেট মার আছে, দেখে পকেট মার শুনেছেন? তো একা একা পকেট মারা যায় না, ওই হয়তো ধরেও ফেলেছে, এই ওরা এসেই এই কী হলো কী হলো, এই দেখুন এনে এনে আমার পকেটে হাত দিয়ে দিয়েছে, টাকা বের করে, তাই হারাম দাদা মার মার, ওরাই মার, ভাগ এখান থেকে, শালা এখানে এসছে পকেট মারতে, বের করে নিয়ে। তো এরা মনে করে সত্যি তো, মেরেও দিল থাপড়, কিন্তু ওদেরই লোক। তো এইরকম ঠকাতে গেলে মানুষকে এরকম একা একা ঠকানো যায় না। তো এইরকম কি হয়েছে না, একটা হাট, তো সেই হাটে এরকম অনেক কিছু বেচা কেনা হয়। হাট মানে কি, অনেক কিছু বেচা কেনা হয় না? হ্যাঁ, হাঁস মুরগি ভেড়া ছাগল শাক সবজি শাড়ি গয়না সব কিছু শাক সবজি বিক্রি হয়। তো এইরকম হাটে যায়। তো এইরকম একটা চোর, তো সে এই না, একটা লোক এরকম একটা গ্রামে বাড়ি তার, সে সাধু মানুষ, একদম লাল কাপড় পরা, মায়ের ভক্ত, বুঝতে পারছেন? মায়ের ভক্ত, তো তো সেই আমাবস্যায় আমাবস্যায় কি করে, হ্যাঁ, যেখানে বাঙালি সেখানে মা কালী, সেখানে হয় পাঁঠা বলি। বোঝা গেল? যেখানে বাঙালি সেই জায়গায় থাকবে মা কালী, আর ওইখানেই হবে পাঁঠা বলি। তো এখন সেই বাবা, সাধু বাবা একদম বাজারে গেছে, আমাবস্যা তো সামনে, তো মনে করে যাই একটা নিয়ে আসি। তো গিয়ে খুঁজে খুঁজে বেশ একটা নাদুস নুদুস একটা, বেশ এত বড় উঁচু, বুঝে গেল, একদম পাঁঠা নিয়েছে। তো নিয়েছে, তো এটা খেয়াল করছে এই হাটেই তিনজন ঠক, ঠিক আছে এটাকে নিতেই হবে যা করে হোক। তো এইরকম তিনজনা যুক্তি করে তিনজনা তিন জায়গায় দাঁড়িয়ে গেল। ধরুন ওই বারভিট থেকে শুরু করেছে, হাট হচ্ছে ওই খড়গপুরে হাট হচ্ছে, ওই বারভিটের কাছে ওখানে একটা রাস্তার ওখানে চায়ের দোকানে এক ঠক বসে আছে। তো বসে থাকলে তো তখন ওই বাবা নিয়ে আসছে, সেই পাঁঠা নিয়ে আসছে, কিনে টানতে টানতে নিয়ে আসছে ওই জায়গায়। তো তখন এক ঠক বসেছে, ও সাধু বাবা, সাধু বাবা কী রে, কী হয়েছে, কোথায় গিয়েছিলেন? বলছে হাটে গিয়েছিলেন। কি হাটে কি? বলছেন কেন, দেখছিস না যে পাঁঠা কিনতে সামনে আমাবাসা? তো আপনি কুকুরের হাটে গিয়েছিলেন নাকি? আপনি ছাগলের হাটে ঢোকেননি মনে হয়। কেন রে? বলছে যে তো আপনি কী নিয়ে যাচ্ছেন? বলছে কেন, পাঁঠা নিয়ে যাচ্ছি। বলছে তো আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, আপনি কুকুরের বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন, এটা তো কুকুর। তখন ধট হারামজাদা কুকুর, আমি 1200 টাকা দিয়ে এটা কিনলাম, তখন 1200 টাকায় ভালো দাম ছিল, 1200 টাকা দিয়ে কিনলাম, মায়ের বলি হবে, তুই বলছিস কুকুর বাচ্চা, হাট হাট এখান থেকে। তো আর একটু আস্তে আস্তে এই যে এখানে, এই যে যেখানে যে সুভাষ বোস দাঁড়িয়ে আছে, কি জায়গা, হ্যাঁ শীর্ষি, ওইখানে চলে এসে ওখানে এক ঠক চায়ের দোকানে বসে আছে। হ্যাঁ, তো দেখছেন, ও সাধু বাবা কী রে, কোথায় গিয়েছিলেন? বলছে এই তো হাটে গিয়েছিলাম। হাটে কী করতে গিয়েছিলেন? শাক সবজি কিনতে নাকি? না, শাক সবজি কিনতে আর কেন যাবো, আমার অত দরকার না, এই যে মায়ের পুজো হবে সামনে, আমাবস্যা আছে তো, তাই একটা পাঁঠা নিয়ে আসছি। তখন পাঁঠা তাকাচ্ছে এরকম, কোথায় পাঁঠা, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? এ তো কুকুরের বাচ্চা, এ তো কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছেন। থাট, কুকুরের বাচ্চা কোথায়? আমি কিনে নিয়ে আসলাম, বলি হবে আর তুই বলছিস কুকুরের বাচ্চা? হ্যাট, তোর মাথা খারাপ হয়ে, না ঠাকুর মশাই, আপনার মনে হচ্ছে গাঁজা টাজা বেশি খেয়েছেন নাকি? মায়ের ভক্তরা আবার একটু অনেক কিছু পান করে, ধূমপান, তারপরে আরও কত কিছু, তো বেশি খাওয়া হয়ে গেছে নাকি? বলছে না রে, আমি আজকে ওইসব খাইনি। হ্যাঁ, এখন যাবো মন্দিরে, যাবো চান টান করে বিকালের দিকে একটু খাবো। তো কুকুরের বাচ্চা কেন নিয়ে যাচ্ছেন? লোকে কি বলবে, সাধু মানুষ আপনি এরকম কুকুর ধরে নিয়ে যাচ্ছেন, কার কুকুর তার ঠিক নাই, হ্যাঁ আপনি কুকুর, আরে না রে কুকুর না রে। তো এরকম বলছে, মনে মনে ভাবছে, ওইখানে একটা লোক বলল কুকুরের বাচ্চা, ইনিও বলছেন কুকুরের বাচ্চা, তাহলে কি কুকুরের বাচ্চায় নাকি পাঁঠার বাচ্চা আমি নিয়ে যাচ্ছি? মানে মনের ভিতরে একদম ঘুম ধরে গিয়েছে, বুঝতে পারছেন? দুইজন বলে ফেললো, আর আস্তে আস্তে এইখানে
আপনাদের চাঙ্গালে এসে আর একজন বসে আছে। ও সাধু বাবা, দেখছে দুজনা কাজ হয়নি, এইবার এ ধরেছে। কোথায় যাচ্ছেন? বলছে মন্দিরে যাচ্ছি রে। আহ, মন্দিরে যাচ্ছেন তো সঙ্গে কি নিয়ে যাচ্ছেন? আপনি ব্রাহ্মণ মানুষ, পয়তা আছে, হ্যাঁ, কুকুর ছুলে স্নান করতে হয়, জানেন না আপনি? কুকুর কোথায় রে? ওটা পাঁঠা। হায় বলি দিব, পাঁঠা নিয়ে যাচ্ছে। কোথায় পাঁঠা? এ তো কুকুরের বাচ্চা। তো তখন তো ওখানে একজন বললো, এখানে কুকুরের বাচ্চা কী করে হতো? হাত দিয়ে দেখছে, নিচে হাত দিয়ে দেখছে, না ঠিকই আছে তো। হ্যাঁ, এই এত পাঁঠা, পাঁঠা না, আপনি ব্রাহ্মণ মানুষ হয়ে এসব কি করছেন? এই কুকুরের বাচ্চা নিয়ে গেলে লোকে পাড়ায় ঢুকলে কি বলবে লোকে আপনাকে? এই মায়ের কাছে কি পাঁঠার বদলে কুকুরের বাচ্চা বলে দিবেন নাকি? হ্যাঁ, এইরকম। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আপনি তো মাথাটা খারাপ হয়ে গেল নাকি, আমি তো বুঝতে পারছি না। তো উনি মনে করছে, যাক এখনও তো আমি গ্রামে ঢুকিনি, হ্যাঁ, তো এখন যদি আমি গ্রামে ঢুকে আর লোকজনের সামনে যদি এরকম বলে কুকুরের বাচ্চা, না, আমি আর গ্রামে যাচ্ছি না। এই নিয়ে যা, খুলে দিয়ে এই ছেড়ে দিল, যা। তো যেই তাড়ি দিল, উনি তো রেগে বেগে চলে গেল, যে আমি পাঁঠা কিনলাম আর বলছে সবাই কুকুরের বাচ্চা। একদম সঙ্গে সঙ্গে ওরা ধরে নিয়ে, তো তিনজনাই তো একদম যুক্ত, ওনার পেছনের থেকে এরাও আসছে, এরা আসছে, এক জায়গায় তিনজন হয়ে গেল। চল এবার নিয়ে গিয়ে, ওরা নিয়ে গিয়ে কি মজা করে পাঁঠা বলি দিয়ে খেয়ে নিল। তো এইরকম জ্ঞান আচ্ছা, জ্ঞান আর কর্ম ঠক। তা আমরা অনেকে মনে করছি জ্ঞানের দ্বারাই উদ্ধার পাবো, নয়। জ্ঞান এরকম আছে, ঠকবাজ আছে। জ্ঞান আর কর্ম হচ্ছে ঠকবাজ, এরকম কর্ম। আর জ্ঞান হচ্ছে কর্ম ঠক। আর একটা কি বললেন? হ্যাঁ, জ্ঞান কর্ম ঠক দুই, মোরে পোতার লয়ে লই, অবশেষে ফেলে সিন্ধু জলে। আর একজন আছে বাটপার, মোরে পোতা রয়ে লই। হ্যাঁ, তো আর একজন আছে বাটপার। এখানে বাটপারের কথা বলছেন। কি বলছেন না, বাটপার হ্যাঁ, কাম ক্রোধ আদি ছয়, বাটবারে দেয় ভয়, প্রবৃত্তি ও মেরতা হে খেলা। তার একটা কি না, বাটপার। এই বাটপারকে কি বলছেন? জ্ঞান এবং কর্ম, জ্ঞান ও কর্ম আদি ছয়, এরা বাটপার। বাটপার শুনেছেন, নাম শুনেছেন বাটপার? তো বাটপার আছে, এখনকার দিনে নেই বাটপারগুলো। ঠকবাজও খুব কম এখন, অন্য সব ধান্দাই সব করছে। তো বাটপার আছে। তো এইরকম বাটপার কাদেরকে বলা হয়, এই কথাটা বলে তারপরে গীতা আপনাদেরকে শোনাবো। বাটপারের কথা শুনুন। তো এরকম বাটপার আছে। তো একটা গ্রামে এরকম একটা লোক চুরি করে, চোর, মারাত্মক চোর, ভয়ঙ্কর চোর। তো চুরি করে, তো চুরি করতে 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 একদিন সারা রাত ঘুরছে, ঘুরতে ঘুরতে কোথাও আর ঠিক মতো ঢুকতে পারছে না ঘরে। কেউ হয়তো বাড়ির লোক চেতন আছে, কারো ঘরে শীত কাটার পরিস্থিতি হচ্ছে না। এরকম ঘুরে ঘুরে ভোর হয়ে গেছে। কী করি রে বাবা, আজকে কিছুই নিতে পেলাম না, বাড়িতে ছেলে মেয়েরা খাবে কি, কি চুরি করবো? চুরি তো একটা বাড়িতে ঢুকেছে। তো ঢুকে তো তখন কিছুই দেখছে না, তাহলে কি করা যায়? তো দেখছে ওই বাড়ির লোক আবার ঘোড়ার গাড়ি চালায়, ঘোড়ার গাড়ি মাল টানে। তো দেখছে ওই বাড়ির গেটের ওখানে একটা ঘর আছে, একটা ঘোড়া বাঁধা আছে। হ্যাঁ, আজকে কিছু যখন পেলাম না, এই ঘোড়াটাই নিয়ে নি, বুঝতে যাচ্ছে। একদম ঘোড়া খুলে নিল, খুলে নিয়ে ঘোড়ার পিঠেই উঠে পড়লো। উঠে এইখান থেকে ধরুন বহু দূরে ঘোড়ার হাট আছে, গরু, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল হাট হয় না, ঘোড়ার হাট আছে না? এরকম বিহারে একটা জায়গা আছে হাজিপুর বলে, ওখানে হাতিও কেনা বেচা হয়, হাতির হাট হয়, বোঝা গেল?
তো ওই ঘোড়া নিয়ে চলে গেল অনেক দূর, প্রায় 20 কিলোমিটার দূরে একটা হাট আছে, ওইখানে যেতে যেতেই হাট বসে গিয়েছে। তো তখন ওই হাটে ঘোড়াটা নিয়ে চলে গেছে। ওই লোক জিজ্ঞাসা করছে, আরে ভাই তোর এই ঘোড়াটা কত নিবি রে? বলছে 20,000 টাকা। ধর, এই ঘোড়া 20,000 টাকা, এই 7,000 টাকা দেবো। না, 7,000 টাকা, এই ঘোড়াকে একটু স্পর্শ করে চলে যাও, ঘোড়া তোমাকে কিনতে হবে না, ওই বাড়িতে একটা গাধা কিনে নিয়ে যাও, ঘোড়া কিনবে 7,000 টাকায়। মানে চোর তো কথায় কম নাই। তো এইরকম আরও একটা লোক এসে বলছে, আরে ভাই ঘোড়া কত দাম রে? বলছে 20,000। না, হবে না, 10,000 টাকা দেবো। না, 10,000 টাকায় তুই একটা ছাগল কিনে নিয়ে যা, ঘোড়া কিনতে এসে 10,000 টাকা দিয়ে। এইরকমভাবে বলছে। তো বলতে বলতে অনেকেই ঘোড়া কেনার জন্য আসছে। আর কেউ বলছে, আরে ভাই দে ঘোড়াটা দে, অনেক কিছু অনুনয় বিনয় করে বলে, তোকে 15,000 টাকা দেবো, দে ঘোড়াটা, আমার অনেক বিশেষ কাজ আছে, দে 15। না, আমি 20,000-এর নিচে দিব না রে ভাই। তো এখন কেই আর কিনতে পারলো না। এই রকম সময় একজন বাটপার কি আর লেখা থাকে নাকি, এসে ওর কথা আবার মারাত্মক, ওইসব লোকের কথা যেমন ঠক ওদের কথা, আর বাটপার এসে, এই ভাই ঘোড়া কোথার থেকে নিয়ে এসছো? বলতে আরে আমার বাড়ির ঘোড়া, এখন তো চুরি করে নিয়ে এসে, সাথে আর বলা যাচ্ছে না। কোথাকার ঘোড়া? বলছে আমার বাড়ির ঘোড়া। তো এই ঘোড়া কত নিবি রে ভাই? বলছে 20,000 টাকা হলেই দেবো। শালা ঘোড়া নিয়ে এসে বাজারে এনে 20,000 টাকা। ঘোড়া, হেই তুমি এর মালতু ফালতু কথা বলতে, ঘোড়া কোথায়? হ্যাঁ, আমি ঘোড়াতে চড়ে বাজারে আসলাম, আর তুমি বলছো ঘোড়া। তো ঘোড়া নাই যে চলতে পারে না, তো দেখা চলছে ওই রকম করে কি আর ঘোড়া বোঝা যাবে? ঘোড়া না ভালো তো কী করে? ঘোড়ায় চেপে দেখতে হবে তো। এখন বলছে তাহলে চাপো। তো এইবার ঘোড়ার পিঠে উঠে বললো সেই কি বাটবার। তো বাটবার উঠে ঘোড়ার পিঠে একটু কাছাকাছি ঘুরে, তাহলে একটু দূরে ঘুরাইনি, বলতে যাও না, ঘুরাও না, তো তুমি, আমি 20,000 টাকাই দেবো, কিন্তু আমি দেখে শুনে নেব। তো এই বাবার একটু ঘুরতে ঘুরতে একটু দূরে 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 এমন চাবুক মাথা ছুটে চলে গেল। ওই লোক দেখছে একদম 2 ঘন্টা হয়ে গেল, সেই লোক আর ফিরল না, একদম চলে গেল, বিকাল হয়ে গেল। আর ওই যে লোকগুলো কেউ 10,000 বলেছিল, কেউ 15,000, এইরকম কেউ 7,000, ওরা এসছে, সোলার ভাই তোর ঘোড়াটা কত দামে বিক্রি করলি রে? বলছে আর ভাই বলিস না, ওই যে দামে কিনেছিলাম ওই দামেই বিক্রি করে দিলাম। মানে ও তো কিনেনি, কি ও কিনেছিল? হ্যাঁ, তো কেনেনি, তাই এখন তার বলতে পারে না কি সত্য কথাটা। তখন কি বলছে, আরে ভাই ওই যে দামে কিনেছিলাম ওই দামেই দিয়ে দিলাম, এখন ঘর যাচ্ছি। তা এরা হচ্ছে বাটপার, এই চোরের ওপরেও কি করলো বাটপাড়ি। তো আমাদের এই সমাজে এইরকম, আমরা যতই চালাক হই, এই চালাকের উপরেও আরো অতি চালাক আছে। সেই জন্য শিল প্রভুপাদ বলছেন, এই জগতে ধোকা দেনা বেলা বহুত হ্যায় আর ধোকা খানে বালা বহুত হ্যায়। ধোকা দেনে বেলা বহুত হয়, ধোকা দেওয়ার জন্য মানুষ ঘুরছে, আর ধোকা হবে, কবে হবে ধোকা? আমরা কাল খেয়েছিলাম ধোকা, এত সুন্দর বানিয়েছিলেন মেদিনীপুর শহরে, এইরকম বড় বড় পিস এইরকম। হ্যাঁ, 1 চামচ ধোকার ঝোল হবে, আর একটা ধোকা হলেই খাওয়া হয়ে যাবে, বুঝতে পারছেন? ওই ধোকা এই ধোকা নয়। হ্যাঁ, ধোকা দেনেওয়ালা বহুত হয়, খানেওয়ালা, এই জগতে ধোকা দিচ্ছে মানুষ, আর মানুষ ধোকা খাচ্ছেও। ধোকা দেনাওয়ালা বহুত হয়, আর নিজেকে মনে করছে খুব চালাক। এরকম এক সময় কি ধোকা দেনাওয়ালা তো এইরকম একটা ভক্ত দিল্লি থেকে, এই দিল্লি কোথায়, এই যে হাওড়া থেকে বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে ট্রেনে টিকিট করেছে। তো যেতে তখন কিছু আবার ওই অন্য স্টেশন থেকে, বর্ধমান স্টেশন থেকে কিছু ছেলে উঠে পড়েছে, 2-3টে ছেলে, বোঝা গেল। তো ছেলে উঠে তখন তারাও যাচ্ছে, ভাই কোথায় যাবে? সাধুটা যাচ্ছে, বৃন্দাবন যাবো আমরাও। তো যাচ্ছে, চল রে ভাই আমিও যাব বৃন্দাবন। একদম যাচ্ছে, যেতে 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 এলাহাবাদ, যেখানে
ত্রিবেণী সঙ্গম, আপনারা গিয়েছিলেন স্নান করতে? তো এরকম ত্রিবেণী সঙ্গমে সবাই আমরা যাই, গঙ্গা স্নানে যাই। তো গঙ্গায় স্নান করতে যাই কিসের জন্য? হুম, পাপ মুক্ত হওয়ার জন্য, পুণ্য করার জন্য গেলে তো ভালোই হতো। হুম, গঙ্গায় যায় সবাই কিসের জন্য? পূর্ণ করতে গেলে ভালো। তো সবাই যায় কি কিসের জন্য? পাপ মুক্ত হওয়ার জন্য। তো ওইখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গম, হরিদ্বার, এই নবদ্বীপ, মায়াপুরে যে গঙ্গা আছে, গঙ্গায় স্নান করলেই মানুষ পাপ মুক্ত হয়ে যায়। কিন্তু এই বাঙালিগুলো কি করে? ওই গঙ্গায় যায়, আমাদের নবদ্বীপ বড়াল ঘাটে স্নান করে, অনেক বাড়ির লোকজন আছে, বউ ছেলে মেয়ে সবাই আছে, নিয়ে স্নান আদি করছে। হয়তো নিজে কাপড় টাপড় কি রেখে দিল, দিয়ে স্নান করছে, আর ছেলেটা দাঁড়িয়ে আছে, এই তুই তাড়াতাড়ি স্নানটা কর রে। স্নানটা ডুব দিল, সারা বছর যা পাপ করেছে গঙ্গা মা সঙ্গে সঙ্গে কিন্তু পাপ থেকে মুক্ত করে ডুব দিল। দে এই তাড়াতাড়ি করে, দেখ মা কালী হোটেলটা কোথায় আছে দেখ রে। খাবি না মানে পুরাতন খাতা ওইখানে শেষ হয়ে গেল, আবার নতুন খাতা খুলবে ডাঙায় উঠেই। পাপ মুক্ত হয়ে গেল। পাপ মুক্ত হয়ে গেল না, গঙ্গায় স্নান করলো মানে কি পাপ মুক্ত হয়ে গেল। আবার নতুন খাতা, হ্যাঁ, ওই পোড়ামাতলায় অনেক হোটেল আছে না, ওখানে গিয়ে আবার শুরু করে দিবি। তো এই হচ্ছে আমাদের স্নান। তেরম ধোকা দেনা বেলা বহুত হয়। তো এইরকম যাচ্ছে, যেতে যেতে এলাহাবাদ স্টেশনে ট্রেন থেমেছে। ট্রেন থামলে যার যার সব জল নেওয়া, ফল নেওয়া, কেউ বিস্কুট, কেউ পাউরুটি কিনছে। সাধু বাবা আর কি খাবে, উনি কিছু ফল কিনে নিলেন, নিয়ে উঠলেন যে রাস্তায় আরও খেতে হবে। তো এরকম তিনজন খুব গল্প করছে, এমন গল্প করছে যেন জমিদারের বেটা সব, বুঝতে পারলেন? জমিদারের বেটা, অথচ যে কি সে তা বাড়িতেই জানে। সেরকম করতে করতে ট্রেন সিগনাল দিয়ে দিয়েছে, একদম ব্লু লাইট জ্বলে গেছে। এইরকম সময় একটা ছেলে একদম ছুটতে ছুটতে নেমে গেল ট্রেন থেকে। তো নেমে গেলে তো তখন একটা পেপারওয়ালা পেপার বিক্রি করছে। পেপার বিক্রি হয় না বর্তমান, আনন্দবাজার, যুগান্তর, আর কি কি আছে, হ্যাঁ প্রতিদিনও আছে, হ্যাঁ প্রতিদিন পেপার পাবেন। তো এরকম পেপার বিক্রি করে। তো সেই ছেলেটা ট্রেন ছেড়ে দিয়েছে, হ্যাঁ কি বলছে, এই বাবা একটা পেপার দে, বেটা বেটা পেপার দে। কত দাম? বলছে 10 টাকা। দে 10 টাকা। তো 10 টাকা দিয়ে দিল। তো 10 টাকা দিয়ে তখন পেপারটা নিয়ে ছুটতে ছুটতে উঠে গেল। উঠে গেলে তো তখন সেই সাধু বাবা বলছে, আরে ভাই তুমি এই কীরকম ছেলে রে বাবা, যদি অ্যাক্সিডেন্ট হতো, ট্রেনটা কত সময় দাঁড়িয়ে থাকলো, আর তুমি নামলে না, আর এখন তুমি এই ট্রেন ছেড়ে দিল, আর কি নামলে, নেমেই হাঁপাতে হাঁপাতে উঠলো, দেখতে কিছু হয়ে যেত। বলছে, আরে সাধু মানুষ আপনি কিছু জান, মাথা নাড়া করলেই হয়ে গেল নাকি? বুদ্ধি রাখতে হবে এই কলিযুগে চলতে গেলে, হ্যাঁ বুদ্ধি না রাখলে এই কলিযুগে চলা যাবে না। তখন বলছে, কীরকম বুদ্ধি রে বাবা? তো তখন বলছে, আমার কাছে 10 টাকা ছিল, মাঝখান থেকে ফাড়া ছিঁড়ে গিয়েছে, কেউ নেয় না। এই একটা আমি দেখলাম সুযোগ, কি হ্যাঁ এই সময় উনিও টাকা খোলার আর সময় পাবে না, আমি দিলাম, দিয়ে নিয়ে চলে আসলাম। এই ব্যাপার, এর জন্য তুমি এত ঝুঁকি নিলে, ঠিক আছে বসো রে বাবা। তারপর বসেছে। তো বসে এইবার পেপার খুলেছে। পেপার খুলেই সাধু বাবা এই পাশে দেখছে, ও পাশে ও দেখছে দেখছে ওকে আগস্ট 1 আগস্টের পেপার দিয়েছে, আজকে 16 আগস্ট। বোঝা গেল? ওরও পেপার বিক্রি হয় না তো, মাঝে মাঝে এরকম পার্টি আসে। ধোকা দেনে বেলা বহুত হয়, হ্যাঁ, আর খানে বালা বহুত হ্যাঁ। তো ওই ধোকা দেওয়ার জন্য বসে আছে, আরে খাওয়ার জন্য যাচ্ছে। তা আমরা এরকম কলিযুগে ধোকা দেওয়ার জন্য মানুষ ঘুরছে, আর ধোকা খাওয়ার জন্য মানুষ ঘুরছে। হ্যাঁ, সবাই মনে করছে আমি জিতে গেলাম, কি এই মনে করলে যাক আমার 10 টাকাটা চললো নাকি, হ্যাঁ অনেক দিন থেকে চালাতে পারছিলাম না। আর ও মনে করছে সেই 1 আগস্টের পেপারগুলো যাচ্ছে না, কাকে দেব?
পার্টি পেয়ে গেল নাকি, ও তো আর খুলে ডেট দেখছে না, কি ডেট দেখার সময় আছে নাকি, ট্রেন ছেড়ে দিয়েছে, যা দেওয়া যাবে তাই তখন নিয়ে ট্রেনে উঠে পড়বে। তা আমাদের এই রকম অবস্থা এই কলিযুগে, ধোঁকা দেওয়ার জন্য মানুষ ঘুরছে, খাওয়ার জন্যও মানুষ ঘুরছে। ছিল প্রভুপাদ বলছে যে এদের থেকে আমাদের সাবধান হতে হবে। সাবধান না হলে, যারা অসাবধানে চলবে, তখন ওই রকম ধোঁকার পাল্লায় পড়ে যাব আমরা। তো তাই ছিল প্রভুপাদের প্রবর্তিত যে প্রাঞ্জল তাৎপর্য শ্লোক সমন্বিত ভগবদ গীতা, সেটা আমাদের পড়তে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা কি প্রদান করেছেন, কোথায় প্রদান করেছেন? গীতা আমরা অনেকে মনে করি যে সকালবেলায় স্নান করতে হবে, স্নান করে ঠাকুরের ধুতি পরতে হবে, পুরুষ মনে করে ধুতি পরতে হবে, মালতাজিরা কাপড় পরে পরে ঠাকুরের ঘরে যেতে হবে, আর ওই গীতা লাল শালু কাপড় দিয়ে বাঁধা থাকে, বুঝা যাচ্ছে, প্রতিদিন ফুল দেয়, ভালো। তো ওই রকম কাপড় পরে, নতুন ধুতি পরে, আসন করে গিয়ে গীতা পড়তে হবে, এইরকম ভালো চিন্তা ভাবনা, কিন্তু খারাপ না। তো শুদ্ধতা থাকে এতে, তো পড়তে হবে। এই কি হচ্ছে ওখানে, কি কথা শুনতে এসছে না হারমোনিয়াম দেখতে এসছে? তো এইরকম গীতা মানে এরকমভাবে পড়তে, ভালো চিন্তাধারা। কিন্তু গীতা ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বলেছিলেন, কোথায় বলেছিলেন? কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র এমনই একটা, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রটা হচ্ছে ধর্মক্ষেত্র। তো এই কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রের মাহাত্ম্য এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রটা এমনই, কেউ যদি যুদ্ধে মারা যাবে, কি সে স্বর্গপ্রাপ্তি হয়ে যাবে, আর যদি যুদ্ধে জয়লাভ করবে সে রাজ্য সুখ উপভোগ করবে। তো এই কুরুক্ষেত্রের কোনোটাতেই কি লস নেই, যেটাই করবে তাতেই লাভ। মলে স্বর্গে যাবে যুদ্ধ করতে করতে, আর জিতলে রাজ্য সুখ উপভোগ করবে। এই রকম আমাদের এই ভক্তি যোগও ঠিক তেমন। আমাদের ভক্তি যোগ, এই ভগবত ভক্তি এমনই, এটাই কোনো লস নেই, কোনো লস নেই। যে যখন শুরু করবে তখন থেকেই তার ফল আমরা প্রাপ্ত হতে পারবো, ফলপ্রাপ্ত। কেউ হয়তো ছোটবেলার থেকে ভক্তি জীবন শুরু করেছে, হরিভজন করবে, করতে করতে ভগবানের কাছে ফিরে যাবে। কেউ হয়তো একটু বয়সকালে ইয়াং কালে শুরু করেছে, সেও হয়তো ভজন করতে করতে চলে যাবে। কেউ হয়তো বয়স হয়ে গিয়েছে, তো বয়স হয়ে গেলে কি হয়, প্রথমের দিকে বাড়ির লোকজন কথা শোনে কিনা প্রথম অবস্থায়, তো কথা শোনে, কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন আর এই বাড়ির লোকজন কথা শুনবে না। যখন বুড়ো হয়ে যাবে, বৌমাকে যদি বলে, মা ও বৌমা আমাকে নিরামিষ রান্না করে দেওয়া, বুড়া নিরামিষ খাবে, আমরা যা রান্না করব কি সেটাই খেতে হবে, কোনো উপায় নাই। কেন, তখন পরনির্ভরশীল হয়ে যায় মানুষ। সেজন্য আমরা অনেকে মনে করি যে বয়স হবে তারপরে হরিভজন শুরু করব, না, বয়স হলে হরিভজন করতে গেলে অনেক প্রকারের বাধা বিপত্তি আসবে। তো তাই আমাদের কি অল্প বয়সের থেকে হরিভজন করলে নিজে স্বনির্ভরশীল হতে হবে।